1483 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি মধ্য এশিয়ার প্রাচীন শহর আন্দিজান, আজকের উজবেকিস্তানের ফারগানা উপত্যকায় জন্ম নিল এক শিশু। নাম রাখা হল জহিরুদ্দিন মোহাম্মদ। ইতিহাস তাকে পরে চিনবে এক নতুন নামে, বাবর। এই শিশু কোনো সাধারণ পরিবারে জন্ম নেয়নি। তার রক্তে বইছিল দুই মহান বিজেতার উত্তরাধিকারী। পিতৃকুল থেকে তিনি ছিলেন তৈমুর লং বা তামারলেইনের বংশধর। মাতৃকুল থেকে তার বংশ গিয়ে মিশেছিল চেঙ্গিস খানের উত্তরসূরিতে। অর্থাৎ জন্মসূত্রেই বাবর ছিলেন ক্ষমতা, যুদ্ধ ও শাসনের উত্তরাধিকারী। তার পিতা ছিলেন উমর শেখ মির্জা, ফারগানার শাসক। মাতা কুতলুগ মিলার খানাম ছিলেন সংস্কৃতিমনা ও রাজনৈতিকভাবে সচেতন এক নারী। বাবরের শৈশব কেটেছে পাহাড়, নদী, দুর্গ ও দরবারের ছায়ায়, যেখানে একদিকে কবিতা ও জ্ঞান, অন্যদিকে ষড়যন্ত্র ও ক্ষমতার লড়াই। বাবরের শিক্ষা ছিল বহুমাত্রিক। তিনি আরবি ও ফার্সি ভাষায় পারদর্শী হন, পাশাপাশি তুর্কি ভাষায় কবিতা লিখতেন। ইতিহাস, দর্শন, ভূগোল, গণিত সব বিষয়ে তার গভীর আগ্রহ ছিল। তিনি শুধু রাজপুত্র ছিলেন না, ছিলেন এক চিন্তাশীল পর্যবেক্ষক। ছোট বয়সেই প্রকৃতি, মানুষ, রাজনীতি সবকিছু লক্ষ্য করতেন গভীর দৃষ্টিতে। পরবর্তীকালে তার লেখা আত্মজীবনী বাবরনামা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে ওঠে। সেখানে তিনি নিজের দুর্বলতা, পরাজয়, আবেগ সবকিছু অকপটে লিখেছেন। এমন সততা মধ্যযুগের কোনো সম্রাটের লেখায় বিরল। 1494 খ্রিস্টাব্দ। বাবরের বয়স মাত্র 12 বছর। হঠাৎ এক দুর্ঘটনায় তার পিতা উমর শেখ মির্জার মৃত্যু হয়, দুর্গের ছাদ থেকে পড়ে গিয়ে। এক কিশোরের কাঁধে এসে পড়ে একটি রাজ্যের দায়িত্ব। কিন্তু সিংহাসন ছিল কাঁটার। আত্মীয় স্বজন, চাচা, কাজিন সবাই ক্ষমতার লোভে ফারগানার দিকে তাকিয়ে। একদিকে শিশুসুলভ মন, অন্যদিকে রাজনীতির নির্মম বাস্তবতা। বাবর বুঝে গেলেন, এই পৃথিবীতে রাজা হতে হলে শুধু জন্মই যথেষ্ট নয়, চাই শক্তি ও সাহস। বাবরের জীবনের প্রথম বড় লক্ষ্য ছিল সমরকন্দ। এটি শুধু একটি শহর নয়, এটি ছিল তুর্কি মঙ্গল ঐতিহ্যের প্রতীক, তৈমুরের রাজধানী। 1497 সালে মাত্র 14 বছর বয়সে বাবর সমরকন্দ দখল করেন। কিন্তু বিজয় স্থায়ী হয়নি। খাদ্য সংকট, বিদ্রোহ ও রাজনৈতিক অস্থিরতায় কয়েক মাসের মধ্যেই তিনি শহর হারান। এরপর হারান নিজের জন্মভূমি ফারগানাও। একসময় বাবর হয়ে পড়েন রাজ্যহীন রাজপুত্র। এই সময় তিনি লিখেছিলেন, আমি একা ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, কিন্তু স্বপ্ন ছাড়িনি। পরবর্তী কয়েক বছর বাবরের জীবন ছিল দুঃসহ। কখনো পাহাড়ে আশ্রয়, কখনো অল্প সৈন্য নিয়ে যাযাবরের মতো ঘোরা। তার অনেক অনুসারী ছেড়ে যায়, কিন্তু বাবর হার মানেননি। এই সময়ই তার চরিত্রে গড়ে ওঠে 3টি গুণ: ধৈর্য, কৌশল, আত্মবিশ্বাস। তিনি বুঝে যান মধ্য এশিয়ায় তার জন্য জায়গা নেই। সেখানে শক্তিশালী উজবেক নেতা সাইবানি খানের আধিপত্য। তাই তিনি দৃষ্টি ঘোরান দক্ষিণের দিকে। 1504 খ্রিস্টাব্দে বাবর দখল করেন কাবুল। এটি তার জীবনের এক বড় মোড়। কাবুল হয়ে ওঠে তার শক্ত ঘাঁটি। এখান থেকেই তিনি সেনা গঠন করেন, প্রশাসন গড়েন, সংস্কৃতি চর্চা শুরু করেন। তিনি বাগান নির্মাণে মন দেন। প্রকৃতির প্রতি তার ভালোবাসা এখানেই স্পষ্ট হয়। কাবুলে বসেই বাবর প্রথমবারের মতো ভারতের দিকে তাকান। ভারত তখন রাজনৈতিকভাবে বিভক্ত। দিল্লির সিংহাসনে বসে ইব্রাহিম লোদি, একজন দুর্বল ও স্বৈরাচারী শাসক। রাজপুত, আফগান এবং অন্যান্য শক্তি লোদির বিরুদ্ধে ক্ষুব্ধ। এই সুযোগ কাজে লাগান বাবর। তিনি বুঝে যান ভারত শুধু লুটের জায়গা নয়, এখানে স্থায়ী সাম্রাজ্য গড়া সম্ভব। 21 এপ্রিল 1526, পানিপথের প্রান্তর। একদিকে বাবরের মাত্র 12 থেকে 15,000 সৈন্য, অন্যদিকে ইব্রাহিম লোদির প্রায় 1 লক্ষ সৈন্য এবং শতাধিক হাতি। কিন্তু বাবরের হাতে ছিল নতুন অস্ত্র, বারুদ, কানন ও আধুনিক যুদ্ধ কৌশল, তুলুগমা ও আরবা পদ্ধতি। যুদ্ধ মাত্র কয়েক ঘন্টায় শেষ হয়।
ইব্রাহিম লোদি নিহত হন। ভারতের ইতিহাসে সূচনা হয় এক নতুন অধ্যায়ের, মুঘল সাম্রাজ্য। কিন্তু ভারত জয় মানে শান্তি নয়। রাজপুত নেতা রানা সাঙ্গা বাবরের বিরুদ্ধে জোট গঠন করেন। 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ হয়। এই যুদ্ধ ছিল বাবরের জন্য অস্তিত্বের লড়াই। শেষ পর্যন্ত বাবর জয়ী হন। রাজপুত শক্তি ভেঙে পড়ে। এরপর চান্দেরি, গোগরা একটির পর একটি যুদ্ধ জিতে বাবর উত্তর ভারতের নিয়ন্ত্রণ সুদৃঢ় করেন। বাবর শুধু যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন কবি, প্রকৃতিপ্রেমী, সংস্কৃতিবান, আত্মসমালোচক শাসক। তিনি মদ্যপান করতেন, আবার ধর্মীয় উপলব্ধিও গভীর ছিল। তিনি প্রশাসনে শৃঙ্খলা আনেন, সেনাবাহিনী আধুনিক করেন। সবচেয়ে বড় কথা, তিনি নিজেকে দেবতা বা নিখুঁত শাসক হিসেবে উপস্থাপন করেননি। বাবরনামা শুধু আত্মজীবনী নয়, এটি ইতিহাস, সমাজ ও মানুষের দলিল। তিনি লিখেছেন নিজের ভয়ের কথা, ভালোবাসার কথা, পরাজয়ের কথা। এমন খোলামেলা লেখা সেই যুগে অভূতপূর্ব। 1530 খ্রিস্টাব্দে বাবর গুরুতর অসুস্থ হন। তার প্রিয় পুত্র হুমায়ুনও অসুস্থ। কথিত আছে, বাবর প্রার্থনা করেন, আমার জীবন নাও, আমার পুত্রকে বাঁচাও। অবিশ্বাস্যভাবে বাবরের অবস্থার অবনতি হয়, হুমায়ুন সুস্থ হয়ে ওঠেন। 26 ডিসেম্বর 1530 খ্রিস্টাব্দে 47 বছর বয়সে সম্রাট বাবর মৃত্যুবরণ করেন। প্রথমে তাকে আগ্রায় দাফন করা হয়, পরে তার ইচ্ছা অনুযায়ী কাবুলে স্থানান্তরিত করা হয়। বাগ-ই-বাবর তিনি রেখে যান এক সাম্রাজ্যের ভিত্তি, এক ঐতিহ্যের সূচনা, এক মানবিক শাসকের উদাহরণ। তার উত্তরাধিকারীরা হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব ভারত শাসন করবেন প্রায় 300 বছর। কিন্তু সেই মহাকাব্যের প্রথম অধ্যায়টি লিখেছিলেন বাবর। বাবর নিখুঁত ছিলেন না, কিন্তু তিনি ছিলেন সত্যবাদী, সাহসী ও দূরদর্শী। এক রাজ্যহীন কিশোর থেকে ইতিহাস গড়ার এই যাত্রা প্রমাণ করে, পরাজয় শেষ নয় যদি স্বপ্ন বেঁচে থাকে।